এদিকে নিঝুমও চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়িয়েছিল। বড়মাকে আসতে দেখে সে চট করে পালাতে গিয়ে করিডোরের পিলারের সাথে সজোরে এক ধাক্কা খেলো। ব্যথায় কুকড়ে গিয়ে কপাল ডলতে ডলতে যখন চোখ মেলল, দেখলো সামনে ইস্তিয়াক দাঁড়িয়ে বোকার মতো তাকিয়ে আছে। নিঝুমের চোখের সামনে মুহূর্তেই কলেজে সে অপমানিত আর লজ্জিত দিনটির কথা ভেসে উঠল। আবারও সেই একই রকম বিব্রতকর পরিস্থিতি। সে নিজেকে সামলে নিয়ে দ্রুত ওখান থেকে সরার চেষ্টা করলো, কিন্তু ইস্তিয়াকের ঠোঁটের কোণে একটা মুচকি হাসি দেখে তার মেজাজ আবারও সপ্তমে চড়ে গেল। সে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, লজ্জা করে না আপনার? সারাক্ষণ এইভাবে অন্যের দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকেন কেন? আপনার জীবনে কোনো কাজ নেই? বলেই সে গদগদ করে চলে গেল। ইস্তিয়াক স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। ধাক্কা খেলো মেয়েটা নিজে, অথচ দোষ হলো তার। অদ্ভুত এক মেয়ে তো, রাগ যেন ওর নাকের ডগায় থাকে। সে সত্যি বুঝতে পারছে না নিঝুম কেন তাকে এতটা সহ্য করতে পারছে না। সে তো আসলে কিছুই করেনি, তবে কি অনু আর সূর্যের মাঝে আসাটাই নিঝুমের রাগের কারণ? অথচ ইস্তিয়াক তো নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছে। যেদিন থেকে সে অনুর প্রতি সে উন্মাদনা দেখেছে, সেদিনই সে নিজের মন থেকে অনুর প্রতি সমস্ত দুর্বলতা বিসর্জন দিয়েছে। সুরাইয়া বেগম অনুকে নিয়ে তার রুমে চলে গেলেন। সূর্য বিরক্তিতে কপাল কুঁচকে চেয়ারে হেলান দিয়ে বসে রইল। কোথায় ভেবেছিল একটু সময় একান্তে কাটাবে, আর কোথায় মায়ের পাল্লায় পড়ে সব পাণ্ডু হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ইস্তিয়াক এসে দরজায় নক করলো। সূর্য একবার চোখ তুলে ইস্তিয়াককে দেখলো, তারপর ল্যাপটপটা টেনে নিয়ে নির্লিপ্ত গলায় বলল, ভেতরে আয়। ইস্তিয়াক ভেতরে ঢুকে সূর্যের সামনাসামনি বসলো। সূর্য ল্যাপটপে কি যেন টাইপ করছে, আর ইস্তিয়াক অপরাধীর মতো মাথা নিচু করে বসে, যেন ঘরে কেউ নেই। কিছুক্ষণ এই শ্বাসরুদ্ধকর নীরবতা চলার পর ইস্তিয়াকই প্রথম কথা বলল। তুই কি আমার উপর এখনো রেগে আছিস সূর্য? সূর্য কিবোর্ড থেকে চোখ না সরিয়ে নির্লিপ্তভাবে উত্তর দিল, রেগে থাকলে রুমে ঢোকার পারমিশন দিতাম না। কিছু বলা থাকলে বলতে পারিস। ইস্তিয়াক একটু ম্লান হেসে বলল, রেগে না থাকলে আগের মতো সহজ হয়ে কথা বলছিস না কেন তবে? তুই তো এমন ছিলি না। সূর্য এবার ল্যাপটপ থেকে মুখ তুলে সরাসরি ইস্তিয়াকের চোখের দিকে তাকালো। ঠান্ডা গলায় বলল, রুচি নেই। সূর্যের এমন সোজা সাপটা উত্তরে ইস্তিয়াক কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল। সূর্যের নির্লিপ্ত মুখটায় থেকে তাকিয়ে সে নিজের অপরাধ বোধে আরো কুকড়ে গেল। গলা পরিষ্কার করে ধীরে ধীরে বলল, আমি সত্যিই জানতাম না অনুর প্রতি তোর এই গভীর অনুভূতির কথা। তোর দেওয়া সব কেয়ার আর শাসনকে আমি সবসময় একজন বড় ভাইয়ের দায়িত্ব হিসেবে দেখে এসেছি। যদিও অনুর উপর তোর অধিকার আমি সবচেয়ে বেশি দেখেছি, তবুও মনে কখনো এমন চিন্তা আসেনি যে তুই ওকে ভালোবাসিস। তুই কেন আমায় কখনো বলিসনি? সোহেলও জানতো, অথচ আমি জানতাম না। সূর্য একটা তিক্ত হাসি হেসে বলল, সোহেল নিজে থেকে জেনেছে, আমি বলিনি। জানার হলে তুইও জানতে পারতি, যদি ওর মতো করে নজর দিতে। ইস্তিয়াক মাথা নিচু করলো, তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজের মনকে স্থির করে বলল, অনুর ওই ছোট ছোট পাগলামি আর ওর চঞ্চলতাকে ভালো লাগতে লাগতে কখন যে মনে জায়গা দিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। সেদিন অনুতপ্ত মনে সেই আচরণটাও সেভাবেই বের হয়ে এসেছিল। অনু যখন হাসপাতালে, তখন মনে হয়েছিল ও হয়তো তোদের বাড়িতে ভালো নেই, তাই বাবা মাকে নিয়ে বিয়ের প্রপোজাল দিয়েছিলাম। কিন্তু তোর পাগলামি আর অনুর হাত কাটার কারণ জানতে পেরে আমি নিজেকে বড্ড ছোট মনে হচ্ছিল সব কিছুর জন্য আমিই দায়ী। আমার কারণেই তোদের মাঝে এত বড় ভুল বোঝাবুঝি হলো। সেই দিন থেকে আমি এই অনুভূতির ওপর দেওয়াল তুলে দিয়েছি। আমি এই সব কিছু ভুলে যেতে চাইছি সূর্য। সূর্য এবার চেয়ারে হেলান দিয়ে বসল। ইস্তিয়াকের দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর স্বরে বলল, কিছুদিন গেলেই এমনিতে সব ভুলে যাবে। কারণ তোর যেটা হয়েছিল সেটা ভালো লাগা, ভালোবাসা নয়। ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস নয়। ভালোবাসলে ভুলতে সময় লাগতো। আর একজন মানুষকে দেখে ভালো লাগা বা পছন্দ হওয়া দোষের কিছু না। তখনও আমার বিবাহিত স্ত্রী ছিল না, কিন্তু এখন সে আমার অর্ধাঙ্গিনী। মনে রাখবি, বিয়ের আগের সম্পর্ক হয় আবেগজনিত, কিন্তু ভালোবাসার প্রকৃত উৎপত্তি হয় কবুল বলার পর থেকে। তাই যা হয়েছে সেটাকে একটা দুঃস্বপ্নে ভেবে মাটি চাপাতে। ইস্তিয়াক কিছুক্ষণ সূর্যের দিকে তাকিয়ে রইল। সূর্যের এই গভীর দর্শন তাকে যেন নতুন করে ভাবিয়ে তুলল। সূর্য পরিবেশটা হালকা করার জন্য জিজ্ঞেস করলো, কফি খাবি? ইস্তিয়াক হাসি মুখে সম্মতি জানালো। সূর্য ফোন তুলে কাউকে কল দিয়েই বলল, কুলসুম খালাকে বল আমার রুমে দুটো কফি দিয়ে যেতে। ইস্তিয়াক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো।
সে আবারও কাজের প্রসঙ্গে কথা বলতে শুরু করলো। সূর্য গম্ভীরভাবে উত্তর দিচ্ছিলেন। দুই বন্ধুর মাঝে জমে থাকা বরফটা গলতে শুরু করেছে ঠিকই, কিন্তু সে আগের অবিরত হাসিটা ফিরে আসতে বোধহয় আরো কিছুটা সময় লাগবে। সকালের ব্যস্ততায় মুখর পুরো খানবাড়ি। রান্নাঘর থেকে ভেসে আসা মশলার সুগন্ধ আর কর্তাদের বের হওয়ার তাড়াহুড়োই এক চাঞ্চল্যকর পরিবেশ। অনু সাধারণত এত সকালে ঘুম থেকে ওঠে না, কিন্তু কাল রাতে উত্তেজনায় আর শান্তিতে খাওয়াটা ঠিকঠাক হয়নি বলে পেটের খিদেই আজ তাকে বিছানা থেকে টেনে নামিয়েছে। সে বেশ কয়েকবার সূর্য ভাইয়ের ঘরের দিকে উকি দিলেও ঘরটা ফাঁকা দেখে বুঝতে পারলো সূর্য প্রতিদিনের অভ্যাস মতো জগিং এ গিয়েছে। তবে অনুকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সিঁড়ি নিচে নামতে অনু সেই আকাঙ্ক্ষিত মানুষটির সাথে দেখা হয়ে গেল। সূর্য ঠিক সেই মুহূর্তে সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। জগিং করে আসার পর শরীরের ঘামে সাদা টি শার্ট আর সুঠাম দেহের সাথে লেপ্টে আছে। এলোমেলো চুলগুলো কপালে এসে পড়ছে। সূর্য নিচু হয়ে পায়ের স্নিকার্স খুলতে ঝুঁকলো। ওদিকে এই দৃশ্য দেখে অনুর গলা শুকিয়ে কাঠ। নিজের অজান্তেই যেন তৃষ্ণায় তার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, অথচ তার বেহায়া চোখ দুটো অন্য কোথাও তাকাচ্ছে না। গোগ্রাসে গিলছে সূর্যের সেই পৌরস্তিপ্ত রূপ। সূর্য জুতো খুলে ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি খেয়ে অনুর দিকে একবারও না তাকিয়ে কটকট করে উপরে চলে গেল। সূর্যের এমন নির্লিপ্ত ব্যবহারে অনুর কপালে ভাঁজ পড়ল। অনু ভাবছে এই লোককে কালকের বিষয় নিয়ে এখনো রেগে আছে। কাল নখ কাটতে না দিলেও পরে তো অনু ঠিকই নিজের ঘরে গিয়ে শখের নখগুলো কেটে ফেলেছে, কেবল সূর্যের ওই ক্ষতগুলোর কথা ভেবে। নিজের শখের নখগুলো কাটার সময় অনুর চোখ দিয়ে এক ফোঁটা পানিও পড়েছিল, কিন্তু সূর্য কি তা বুঝবে? অনু আর ওইসব নিয়ে বেশি ভাবলো না। খিদের জ্বালায় সোজা রান্নাঘরে চলে গেল। বয়ান থেকে একটা বিস্কিট বের করে মুখে দিয়ে সে কেবল চিবোতে শুরু করেছে। অমনি কুলসুম খালার সাথে চোখাচোখি হতেই তিনি লজ্জাবতী লতার মতন শাড়ির আঁচলে মুখ দেখে হাসতে হাসতে চলে গেলেন। কোনো অবাক হয়ে ভাবলো, কি অদ্ভুত, এইভাবে হাসার কি আছে। কিছুক্ষণ পর ছোট কাকিমণি শিউলি রান্নাঘরে ঢুকলেন। অনুকে দেখে তিনি হুট করে দাঁড়িয়ে পড়ে বললেন, অনু, তোর গালে এটা কিসের দাগ রে? দেখে তো কামড়ের দাগ মনে হচ্ছে। তোকে কামড় দিয়েছে কে? কাকিমণি ভেবেছিল হয়তো রিফাতের সাথে মারামারি করেছে আর বাচ্চাটা তাকে এভাবে কামড় দিয়েছে, তবে তার ভাবনাকে পুরোপুরি পানিতে ভাসিয়ে দিল সুরাইয়া। কাকিমণির কথায় অনু প্রথমে গুরুত্ব না দিলেও পাশে কাজ করতে থাকা সুরাইয়া বেগমের হাত থেমে গেল। সুরাইয়া বেগম মুখ না তুলে গম্ভীর গলায় বললেন, কে আর দিবে? তোমার ভাসুরপো। কথাটা শুনে ছোট কাকিমণি প্রথমে হকচকিয়ে গেলেন, পরক্ষণেই সূর্যের সে কাণ্ডের মানে বুঝে মুচকি হাসলেন। তিনি অনুর মাথায় শাড়ির আঁচল দিয়ে বড় করে ঘুমটা টেনে দিয়েই বললেন, বোকামে, বড় হয়েছিস কিন্তু একটু কাণ্ড জ্ঞান নেই। এসব দাগ ঢেকে রাখতে হয়, নয়তো মানুষ হাসবে। অনু যেন আকাশ থেকে পড়লো। প্রথমে বুঝতে না পেরে ডাব ডাব করে তাকিয়ে রইল। পর মুহূর্তে চাচির কথার গভীর মানে বুঝে লজ্জায় অনুর বুক ফেটে কান্না আসতে লাগলো। কামড় দিল ওই বদ লোকটা প্রতিশোধ নেওয়ার জন্য, আর অপবাদ জুটলো অনুর কপালে। সবাই ভাবছে তারা বুঝে খুব রোম্যান্স করেছে, কিন্তু কাহিনী যে ভিন্ন তা এদের কে বোঝাবে। এর মাঝেই বড় চাচু আজমল হোসেন পত্রিকা হাতে ডাইনিং টেবিলে এসে বসলেন। তাকে দেখে চাচি অনুকে ফিসফিসিয়ে সাবধান করে বললেন, খবরদার, কারোর সামনে ঘোমটা খুলবি না কিন্তু। অনু লজ্জায় মাথা নাড়লো। এই এক কামড় তাকে কি বিপদে যে ফেললো। সে ভাবছে বাবা, চাচা বা ভাইয়া যদি এটা দেখে তবে সে মুখ দেখাবে কিভাবে। গরমে অনুর প্রাণ ওষ্ঠাগত। সে কোনো মতে রান্নাঘর থেকে বেরিয়ে উপরে যাওয়ার চেষ্টা করলো, তখনই বড় চাচু পেছন থেকে ডাকলেন, কিরে অনু, কই যাস? নাস্তা খেয়ে যা। আর সাত সকালে নতুন বউয়ের মতো ঘোমটা দিয়েছিস কেন? অনু আমতা আমতা করেই বলল, আসলে চাচু, মুখে এত বড় পিম্পল হয়েছে তো, তাই লজ্জায় ঢেকে রেখেছি। বলে সে প্রায় দৌড়ে উপরে পালিয়ে গেল। আমজাদ হোসেন পত্রিকা থেকে মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে রইলেন। পিম্পল লোকাতে কেউ এইভাবে ঘুমটা দেয়? আজকালকার ছেলেমেয়েদের রুচি বোঝা বড় দায়। অনু নিজের রুমে না গিয়ে সোজা সূর্যের রুমে ঢুকে গেল। দেখলো সূর্য বিছানায় হেলান দিয়ে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে। মাথার চুলগুলো কিছুটা ভেজা, সম্ভবত জগিং থেকে ফিরে গোসল করে নিয়েছে। অনুকে দেখে সে ল্যাপটপ থেকে নজর না সরিয়ে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি দিল। অনু গজগজ করতে করতে সূর্যের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, সূর্য ভাই। সূর্য শান্ত গলায় বলল, কি সমস্যা? অসভ্যদের মতো দরজায় নক না করে রুমে ঢুকছিস কেন?
ভদ্রতা আপনি আপনার পকেটে ভরে রাখুন। আপনার জন্য আমাকে এখন এই গরমে ঘুমটা দিয়ে থাকতে হচ্ছে। বাড়ির সবাই মনে করছে আমি আপনার সাথে আস্তাক ফিরুল্লা টাইপ কোনো কাজ করেছি, যার জন্য এখন আমাকে মুখ লুকিয়ে রাখতে হচ্ছে। সূর্যের হাত কিবোর্ডের ওপর থমকে গেল। সে ভ্রুকুচকে তাকালো। অস্তেক ফিরুল্লা টাইপ মানে? ইস, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। ঢং দেখে বাজি না, বুড়ো লোক একটা। সূর্য এবার ল্যাপটপ সরিয়ে বিছানায় সোজা হয়ে বসলো। অনুর চোখের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমি বুড়ো? আমার মতো একটা হ্যান্ডসাম বাচ্চা নির্দোষ বালককে দেখে তোর বুড়ো মনে হচ্ছে? আমার বয়স কত জানিস তুই? অনু যেন আকাশ থেকে পড়লো। এই লম্বা চওড়া গম্ভীর মানুষটা নিজেকে বাচ্চার নির্দোষ বালক বলছে। এটা হজম করা অনুর জন্য বড্ড কঠিন। সে মুখটা বাঁকিয়ে বলল, আলবাত বুড়ো, আর কথা ঘুরাবেন না একদম। এখন মোটেও এইসব ন্যাকামো করবেন না। আমি এই গরমে আর ঘুমটা দিয়ে থাকতে পারবো না। আপনি এক্ষুনি নিচে যান আর সবাইকে গিয়ে বলে দিন যে আপনি প্রতিশোধ নিতে আমার গালে কামড় দিয়ে এই দাগটা করে দিয়েছেন। সবার ভুল ভাঙান যান। সূর্য এবার ল্যাপটপটা পাশে সরিয়ে রেখে পিছনে বালিশে হেলান দিয়ে খুব ঠান্ডা গলায় পাল্টা প্রশ্ন ছুড়ে দিল। আমি না হয় প্রতিশোধ নিয়েছি, কিন্তু তুই যে আমার গলায় কামড়েছিস সেটার কি হবে? ওই ডাক্তার ড্রাইভার কে নেবে শুনি? অনু ঝটপট উত্তর দিল, গলা আর গাল কি এক হলো? গলা তো শার্টের নিচে ঢাকা থাকে, কেউ দেখে না, কিন্তু গালে এমন জায়গায় সিল মেরেছেন যে বড়দের সামনে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। সবাই বাঁকা চোখে হাসছে। সূর্য কিছুক্ষণ গম্ভীর মুখে অনুর দিকে তাকিয়ে রইল, খুব সিরিয়াস হওয়ার ভান করে। তারপর হঠাৎ যেন কোনো যুগান্তকারী বুদ্ধি পেয়েছে এমন স্বরেই বলল, ঠিক আছে, এক কাজ কর, তুই এখন নিচে গিয়ে আম্মু আর ছোট কাকিমনির গালে কষে একটা কামড় দিয়ে আয়। তাহলে ওরা ভাববে কামড়ানোটা তোদের বংশগত রোগ। আমার উপর আর কেউ সন্দেহ করবে না। যা, জলদি যা। অনু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সূর্যের এমন অদ্ভুত আর রাজকবি যুক্তিতে সে থামকালেও কেন যেন তার মনে হলো কথাটাতে যুক্তি আছে। কিন্তু পরক্ষণে নিজের বোকামি বুঝতে পেরে সে দমে গেল। সূর্যের ঠিক সামনে বিছানায় ধপ করে বসে পড়ল সে। সূর্য ভ্রুকুচকে শুধালো, এখন আবার কি চাই? অনু এবার গলার স্বর নরম করে বেশ আহ্লাদী সুরে চট করে বলে উঠল, আপনাকে চাই। সূর্যের বিরক্তি এবার তরতর করে বাড়তে লাগলো। কাজ ফেলে এই মেয়েকে সামলানোই এখন দায়। সে এক মুহূর্ত দেরি না করে ল্যাপটপ সরিয়ে 2 হাত অনুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে আমি, নে কোলে নে, কোলে নিয়ে যেখানে খুশি চলে যা। এরপর দয়া করে আর এই রুমের আশেপাশেও আসিস না। আমার একটু শান্তি মতো কাজ করতে দে। অনু মুখ বাঁকালো। সূর্যের এই অবহেলার ভঙ্গিটা তার মোটেও পছন্দ হলো না। সে নিজের হাত দুটো সূর্যের সামনে তুলে ধরে গর্বিত স্বরে বলল, এই দেখুন, আমি আপনার কথা মতো নখগুলো কেটে ফেলেছি, আর নখ নেই আমার হাতে। সূর্য আর চোখে অনুর আঙুলগুলোর দিকে তাকালো, তারপর বাঁকা হেসে বলল, বাহ, নখ কেটে তো আমাকে উদ্ধার করে দিয়েছেন। এখন কাছে আসুন, আপনাকে পুরস্কার দিই। একটু জড়িয়ে ধরে চুমু খাই। অনুর চোখ দুটো এবার গোল গোল হয়ে গেল। লোকটা ইদানিং সব কেমন উল্টাপাল্টা কথা বলছে। অনু ঝটপট উঠে দাঁড়িয়ে বিড়বিড় করতে করতে ঘরের দরজার দিকে হাঁটা দিল। অসভ্য লোক একটা। সূর্য নির্বিকার ভঙ্গিতে আবারও ল্যাপটপটা টেনে নিয়ে বলল, ধন্যবাদ, এটা কমপ্লিমেন্ট হিসেবে নিলাম। এখন দরজাটা ওপাশ থেকে আটকে দিয়ে বিদায় হ। সূর্য এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলে অনুর যাওয়ার দিকে তাকিয়ে আবারও কাজে মন দেওয়ার চেষ্টা করলো। কিন্তু মন কি আর কাজে বসার জন্য বসে আছে? মেজাজটা ইদানিং তার বড্ড বিগড়ে থাকে। বিশেষ করে এই মেয়েটার বিচিত্র সব কাণ্ডের জন্য সে সারাক্ষণ মাথার মধ্যে একটা অস্থিরতা নিয়ে ঘোরে। কোনোভাবেই কাজে মন বসাতে পারছে না। সবসময় মস্তিষ্কে যেন ওই মেয়েটা নৃত্য করে বেড়ায়। প্রজেক্টের কাজে মন দেবে কি, ভুলে একটা গুরুত্বপূর্ণ ফাইল প্রায় ডিলিটই করে ফেলেছিল। অল্পের জন্য রক্ষা। কিছুক্ষণ পর নিচ থেকে সবার ডাক এলো খাবারের টেবিলে। অনু এখনো পুরোপুরি ঘুমটা দিয়ে বসে আছে। ছোট কাকিমণি আর কুলসুম খালা আড়াল থেকে মুখ টিপে টিপে হাসছেন, কারণ অনুকে যখনই কেউ ঘুমটা দেওয়ার কারণ জিজ্ঞেস করছে সে একই উত্তর দিচ্ছে, মুখে পিম্পল হয়েছে। সূর্য আর চোখে কয়েকবার দেখলো কিন্তু কিছুই বলল না। এর মাঝে বড় চাচু আমজাদ হোসেন বলে উঠলেন, অনু, তোর বড় মা কাল আমাকে তোর জন্য একজন টিউটর ঠিক করতে বলেছিল। আমি আমার এক কলিগের সাথে কথা বলেছি। সে বলল তার ছেলে নাকি খুব ভালো পড়ায়, নিজের পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালায়। তো আমি তাকে আজ আসতে বলেছি, কিছুক্ষণ পর সে চলে আসবে। তোর কি কোনো আপত্তি আছে? অনু ঘোমটার নিচ থেকে মাথা নাড়ল। তার কোনো আপত্তি নেই, কিন্তু অরণ্য বিরক্ত হয়ে বলল, আরে ঘোমটা খুলতো, পিম্পলের জন্য কি এমন করে নাকি?
দেখি তো কি করা যায়। সবার জোরাজোরিতে অনু বাধ্য হয়ে ঘোমটা সরিয়ে গালের সেই চিহ্নটুকু ওড়না দিয়ে আড়াল করে রাখলো। অরণ্য এক দীর্ঘশ্বাস ফেলল। যাক বাবা, তবু তো এই মেয়ে লম্বা ঘোমটা থেকে মুক্তি পেল। তবে সূর্যের এই টিউটরের বিষয়টা মোটেও পছন্দ হলো না। সে গম্ভীর গলায় বলল, বাবা, বাইরের ওইসব ছেলেদের কাছে ওকে পড়তে দেওয়ার প্রয়োজন নেই, আমি তো দেখছি। সুরাইয়া বেগম খেপে গিয়ে বললেন, হ্যাঁ, তোমার কাছে পড়তে দেব না, যাতে পরীক্ষার রেজাল্ট এইবার একদম লাটে উঠে। আগেরবার যা পড়াশোনা করিয়েছো, এইবার আর সেই ভুল করছি না। সূর্য একবার অনুর দিকে তাকালো। সব এই মেয়ের দোষ। তখন যদি একটু মন দিয়ে পড়তো, তবে আজ তার শিক্ষকতার দিকে এভাবে কেউ আঙুল তুলতে পারতো না। তবে সূর্য আর কথা বাড়ালো না। মা যদি আবারও সবার সামনে সব হাঁড়ি ভেঙে দেন, তবে সূর্যের স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। কুলসুম খালা জুসের জগ টেবিলে রাখতে গিয়ে চিৎকার করে উঠলেন, সূর্য বাবা, তোমার গলায় ওইটা কি হইছে? তুমিও কি কামড় খাইছো? মানে বুঝলাম না, তোমরা কি কামড়া কামড়ি করছিলা? মুহূর্তেই পুরো টেবিল স্তব্ধ। সূর্য হকচকে গেল। ড্রয়িং রুমে সবার নজর এবার সূর্যের গলার সেই কালশিটে পড়া দাগটার দিকে। সূর্যকে ফাঁসতে দেখে অনু মনে মনে হাসলো। তবে রাগও উঠলো। এই মহিলার চোখ সব সময় গভীর চলে যায়। চোখ দুটো যেন সবসময় অনুবীক্ষণ যন্ত্রের মতো কাজ করে। সুরাইয়া এগিয়ে এসে কড়া গলায় বললেন, তোরা আসলে তখন ঘরে কি করছিলি বলতো? পড়াশোনা নাকি মারামারি? সূর্য বিষম খেয়ে কাঁদতে শুরু করলো। ছেলের কাশির ধরন দেখে সুরাইয়া বেগম যা বোঝার বুঝে গেলেন। তিনি আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বললেন, শুনেছেন আপনার ছেলের কীর্তি? এত বড় ধাড়ি ছেলে একটা হাঁটুর বয়সী মেয়ের সাথে মারামারি আর কামড়াকামড়ি করছে। এই ছেলে নাকি আবার সবার সামনে এসে বলে সে আবার বিয়ে করবে। এতদিন এদের পাগলামি শুধু চোখে দেখেছি, এখন তো দেখছি দুই টুনটুনির মিলে প্রকাশেই কামড়াকামড়ি শুরু করেছে। আহ, কি সুন্দর সংসার এদের, দেখে পরাণ জুড়িয়ে গেল। সূর্য মায়ের কথার কোনো উত্তর না দিয়ে খাওয়ায় খুব মনোযোগ দিল। বাড়ির নতুন জামাই, বন্ধু আর ছোট ভাই বোনের সামনে মা যে এইভাবে ইজ্জত পাংচার করবেন সে ভাবেনি। আমজাদ হোসেনের স্ত্রীর কথা শুনে থম মেরে বসে রইলেন। ছেলের কাণ্ড দেখে তারও মুখ ফুটে কিছু বলার নেই। দাদু পাশ থেকে মুচকি হেসে বললেন, আহা, ওদের নিজেদের ব্যাপার, ওরাই মিটিয়ে নেবে। তোমরা নাস্তা করো তো। তাছাড়া এগুলো তো সম্পর্কের সামাজতা, ভালোবাসা, বাচ্চাদের মতো করছে আর কি। বন্ধুর এমন নাস্তানুবোধ অবস্থা দেখে ইস্তিয়াক প্রসঙ্গ পাল্টাতে বলে উঠল, আমি ভাবছিলাম আমি এখন বের হব। ছোট কাকিমণি ইস্তিয়াকের পাতে আরো কিছু খাবার তুলে দিয়ে বললেন, আজ তো শুক্রবার, কলেজ বন্ধ, আজ না হয় আমাদের বাড়িতেই থেকে যাও। আন্টি, অন্য একদিন আসবো না হয়। তানভীর খাবার খেতে খেতেই বলল। বড় চাচ্চু বলে উঠলেন, হ্যাঁ, তোমার বাবা মা যখন আজ আসছেনি, তখন তুমি গিয়ে কি করবে? রাতটা থাকো, এখান থেকেই কাল কলেজ চলে যেও। ইস্তিয়াক ভ্রুকুচকে তাকালো। বাবা মা হুট করে এই বাড়িতে কেন আসবেন? তানভীর রহস্যময় হেসে বললেন। বড়দের রহস্যময় আলোচনার মাঝে ইস্তিয়াক আর প্রশ্ন করার সাহস পেল না। নিজের কৌতূহল গিলে চুপচাপ বসে রইল। দুপুরের রোদের তেজ তখন প্রখর। চারিদিক থেকে মধুর আজানের সুর ভেসে আসছে। আকাশটা পরিষ্কার। মুসল্লিরা খোদার ঘরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অরণ্য বাইক নিয়ে বের হয়েছিল। এদিক সেদিক ঘুরে সেও এখন বাড়ির দিকে ফিরছিল। অফিসে তার যাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। চাকরি নিয়ে টানাটানি চলছে। কয়েকদিনের মধ্যে না ফিরলে হয়তো চাকরিটা খোয়াতে হবে। অরণ্য জানতো এই বাড়িতে দ্বিতীয়বার পা রাখলে দাদু তাকে আর যেতে দেবেন না। অরণ্যের জীবনে দুজন মানুষের জায়গা খুব গভীরে। এক তার ছোট বোন অনু, আর তার দাদু। মা মারা যাওয়ার পর এই দাদুই তাদের বট গাছের মতো আগলে রেখেছেন। দুনিয়াটা বড় স্বার্থের। যেখানে নিজের বাবা মা অনেক সময় সন্তানের বোঝা নিতে চান না, সেখানে চাচা চাচিও নিশ্চয়ই অন্যের সন্তান এইভাবে আপন করে নিত না। যদি দাদু না থাকতো, তবে তাদের দিন হয়তো ফুটপাতেই কাটতো। পাসপোর্ট অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় অরণ্য হঠাৎ ব্রেক কষল। রৌদ্রে ঝলসানো সাইডার ফর্সা চেহারাটা একদম টকটকে লাল হয়ে আছে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল। সাইরা বাংলাদেশে আসার পর থেকে খুব একটা গাড়ি ব্যবহার করতে পছন্দ করে না, কারণ তার মধ্যে বাংলাদেশের প্রকৃতি তার আর রিক্সার জ্যাম উপভোগ না করলে এদেশে আসাটাই বৃথা। অরণ্য তাকে দেখে একটা দুষ্ট বুদ্ধি আটলো।
সে বাইক নিয়েই তার দিকে এগোতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে একজন মুখোশধারী লোক সায়রার সামনে এসে দাঁড়ালো। সায়রা কিছু বুঝে ওঠার আগেই লোকটা সায়রার হাত চেপে ধরলো আর পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে সায়রার হাতে এক হ্যাচকা টান মারলো। হাসপাতালের জরুরি বিভাগের ছোট একটা রুমে বেঞ্চে বসে আছে অরণ্য আর সায়রা। সায়রার হাতটা বেশ গভীরভাবে কেটেছে, ব্যথায় তার ফর্সা মুখটা কুঁচকে আছে। অরণ্য ভেবেছিল অন্য 10টা সাধারণ মেয়ের মতো সায়রা হয়তো ব্যথায় চিৎকার করবে, কান্নাকাটি করবে আর ভয়ে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু হলো তার উল্টো। এই মেয়ে তো সেই মুখোশধারী লোকটাকে তার ওই রক্তাক্ত কাটা হাত দিয়েই সপাটে এক চড় মেরেছে। অরণ্য মনে মনে কয়েকবার ঢুক গিলল। মেয়েটা আসলেই ডেঞ্জারাস। কিছুক্ষণ চুপ করে থেকে অরণ্যের পেটের ভেতর কথাগুলো যেন গুড়গুড় করতে লাগলো। সে একটু নড়ে চড়ে বসে ফিসফিস করেই বলল, মিস বিদেশিনী, একটা কথা জিজ্ঞাসা করব? সায়রা ভ্রুকুচকে কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালো। অরণ্য আমতামতা করে বলল, বলছিলাম যে ওখানে এত মানুষ থাকতে ছিনতাইকারী ঠিক আপনাকে কেন ধরতে গেল বলুন তো? আপনার ব্যাগে কি অনেক টাকা নিয়ে ঘোরেন নাকি? নাকি হীরা জহরাত এমন কিছু আছে? হাতের ব্যথায় সায়রার অবস্থা এমনিতে বেগতিক, তার ওপর এই ছেলের এমন অদ্ভুত প্রশ্নে বিরক্তি আর রাগ দুটোই পাল্লা দিয়ে পারল। সে ত্যক্ত হয়ে বলল, কারণ ওটাই আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। অরণ্য যেন আকাশ থেকে পড়ল, চোখ কপালে তুলেই বলল, মানে আপনার বয়ফ্রেন্ড জেল থেকে ছাড়া পেয়ে সোজা আপনার কাছে চলে আসলো, এসেই আপনার আবার হাত কাটলো? আরে আপনি কি কোনো মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত নাকি মিস বিদেশিনী? এমন ভয়ঙ্কর প্রেম তো শুধু আমি ক্রাইম পেট্রোলই দেখেছি। সায়রা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাতটা কেটেছে কারণ সে আমার জন্য এই দেশে পুরোপুরি ফেঁসে গেছে। সূর্য সব জানার পরে তার দেশের বাইরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। পুলিশ এখন তাকে পাগলের মতো খুঁজছে। সেই আক্রোশ থেকেই ও আমার উপর হামলা করেছে। অরণ্য কিছুক্ষণ ভাবনায় পড়ল। সে কিছুই জানে না, অথচ সূর্য ভাই সায়রার বয়ফ্রেন্ডের নারীন ক্ষেত্র সব জেনে বসে আছেন। এর মাঝেই একজন পুরুষ নার্স ড্রেসিংয়ের সরঞ্জাম নিয়ে ঘরে ঢুকলো। সায়রার হাতের কাটা অংশটুকু এতক্ষণ রুমাল দিয়ে চেপে ধরা ছিল। পুরুষ নার্সটি যেই সায়রার হাত ধরতে গেল, অমনি অরণ্য মাঝখানে বাগড়া দিয়ে বসলো। একজন পরপুরুষ একজন নারীকে এভাবে স্পর্শ করবে, এটা সে কিছুতেই মানতে পারছে না। সায়রা অরণ্যের এমন পাগলামি দেখে বিরক্ত হয়েই বলল, সমস্যা কি তোমার? ড্রেসিং করতে দাও। অরণ্য গম্ভীর মুখে বুক ফুলিয়ে বলল, আমি পারমিশন দিচ্ছি না, কোনো পুরুষ আপনাকে টাচ করবে না। হাত দিতে হলে কোনো মহিলার নার্স ডাকুন। সায়রা একটা ধমক দিয়ে বলল, আরে গাধা, এটা হাসপাতাল, এখানে ডাক্তার নার্সদের কোনো জেন্ডার হয় না। আর হাত না ধরলে ড্রেসিং করবে কিভাবে? অরণ্য নাছোড়বান্দা। ধরতে পারবে না, কারণ আমি ধরতে দেব না, ব্যাস। সায়রা এবার চোখ রাঙিয়ে বলল, ছোট ভাই, এবার কিন্তু একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। চুপচাপ এক পাশে গিয়ে দাঁড়াও। এক্সকিউজ মি ব্রাদার, ইউ ক্যারি অন প্লিজ। অরণ্য একদম থমকে গেল। সায়রার মুখে ছোট ভাই ডাকটা শুনে তার কলিজায় যেন কেউ গরম পানি ঢেলে দিল। কোথায় সে ভেবেছিল একটু সূর্য ভাইয়ের মতো অ্যাটিটিউড দেখিয়ে হিরো সাজবে, তা না, মেয়েটা একটা নিমিষেই তাকে ছোট ভাই বানিয়ে ইজ্জতটা মাটির সাথে মিশিয়ে দিল। অরণ্য মনে মনে ফুঁসতে লাগলো, কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। ড্রেসিং শেষ হলে তারা বাইরে বেরিয়ে এলো। অরণ্য বাইকে উঠে সায়রাকে ওঠার ইশারা করলো, কিন্তু সায়রা পাশে দাঁড়িয়ে এদিক সেদিক তাকাচ্ছে। অরণ্য ভ্রুকুচকেই বলল, সমস্যা নেই, বাইকে বসেও আপনি বাংলাদেশের সৌন্দর্য আর জ্যাম সব কিছু উপভোগ করতে পারবেন, চলে আসুন। সায়রা অরণ্যের কথার ধরনে একটু চমকে গিয়ে মুচকি হেসে বাইকে উঠল। অরণ্য বাইক স্টার্ট দিয়ে পেছনে ফিরে তাকিয়ে বলল, আচ্ছা, ওইটার পরে আপনার কি আরও কোনো বয়ফ্রেন্ড লাইনে আছে নাকি? সায়রা হেসে বলল, কেন বলো তো, তোমার সব গার্লফ্রেন্ড কি পালিয়ে গেছে নাকি যে তোমারটা নিয়ে পড়ে আছে? অরণ্য কাচুমাচু হয়ে বলল, আরে না, আমার তো গার্লফ্রেন্ডই নেই। আমি বড় সাদাসিধে ছেলে, আজ পর্যন্ত কোনো মেয়ের হাতও ধরিনি। সেদিন জাস্ট একটু মশকরা করেছিলাম আপনার সাথে। ঠিক তখনই অরণ্যের পকেটে ফোনটা বেজে উঠল। ফোন বের করতেই স্ক্রিনে বড় বড় অক্ষরে ভেসে উঠল বেবি 2। সায়রার তীক্ষ্ণ নজর সেটা এড়ালো না। অরণ্য তড়িঘড়ি করে কলটা কেটে ফোন পকেটে ঢোকালো। সায়রা বাঁকা হেসে বলল, হ্যাঁ,
তোমার মতো সাদা সিধে ছেলে আমি সত্যিই দেখিনি। তা ওই বেবি টুটা কে ছিল? ওটা কি তোমার সাদা সিধেপনার সিরিয়াল নাম্বার? অরণ্য গম্ভীর স্বরে বাইকের স্পিড বাড়িয়ে দিয়ে বলল, ওগুলো আগের চ্যাপ্টার। আপনি আমার লাইফে আসার পর থেকে আমি আর একটাও নতুন চ্যাপ্টার খুলিনি। এদের বারবার বারণ করেছি কল না দিতে, কিন্তু কথাই শোনে না। অথচ এদেরও 4-5 জুড়ে একেরও অধিক বয়ফ্রেন্ড আছে। আর আমি একা হলে না হয় বুঝতাম ভালোবাসা বলে কিছু আছে, এরা তো আসলে হলো। কথাটা বলেই অরণ্য নিজের ঠোঁট চেপে ধরল। আবেগের চোটে কি বলতে কি বলে ফেলেছে। সায়রা অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাবারই মানে কি? অরণ্য স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, সে তো ভুলে গিয়েছিল এই বিদেশিনী বাংলা জানলেও দেশি গালিগালাজের মানে জানে না। তবে সায়রা যে সহজে ছাড়বে না তা অরণ্য জানে। তাই সে নিজের মতো করে কথাটাকে ঘুরিয়ে বেনিয়ে এক আজগুবি ব্যাখ্যা দিতে শুরু করলো। আর সায়রা খুব মনোযোগ দিয়ে নতুন বাংলা শব্দ শেখার মতো তা শুনতে লাগলো। অনুকে সামনে বসে একবার হো হো করে হাসছে, তো একবার বিছানার ওপর গড়াগড়ি খাচ্ছে নিঝুম। আর দুই বোনের এমন বিচিত্র কাণ্ড বোকার মতো চেয়ে দেখছে ছোট রাফি। পাশে বসা রিদান আর ববি অবশ্য সেদিকে খেয়াল নেই, তারা ফোনে গেম খেলায় মগ্ন। অনু লজ্জায় কখনো লাল হচ্ছে তো রাগে নীল। মনে মনে ভাবছে কিছু না করেও এই জেদি লোকটার জন্য কত বিড়ম্বনা সইতে হচ্ছে তাকে। নিঝুম হাসি থামিয়ে উঠে গিয়ে ড্রয়ার থেকে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ এনে অনুর গালে সযত্নে লাগিয়ে দিয়েই বলল, নে, এবার আর কষ্ট করে তোকে গরমে ঘুমটা দিতে হবে না। এই স্টিকারই তোকে বাঁচিয়ে দেবে। অনু রাগে গাল ফুলিয়ে বসে রইল। ঠিক সেই সময় কুলসুম খালা দরজার সামনে এসে ব্যস্ত ভঙ্গিতে হাঁপাতে হাঁপাতে বললেন, অনু আম্মা, আপনার টিচার আইছে, আপনারে পড়তে বলায়, টেবিলে বইসা আছে সে। বলেই তিনি আবারও রান্নাঘরের দিকে ছুটলেন। অনু একরাশ বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে উঠে দাঁড়ালো। পড়ার ইচ্ছা তার একদম নেই, তবু বড় চাচুর কথা ফেলতে না পেরে সে করিডোর দিয়ে হাঁটতে শুরু করলো। কিন্তু পড়ার টেবিল পর্যন্ত পৌঁছানো আর হলো না। তার আগেই পেছন থেকে সজোরে একটা হ্যাচকা টান পড়লো তার হাতে। কিছু বুঝে ওঠার আগেই কেউ তাকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো। ভয়ে অনুর বুকটা কেঁপে উঠল। তবে সামনে সূর্যকে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সূর্য অনুর গালের সে ব্যান্ডেজটার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছিস? পড়তে। আমার পারমিশন নিয়েছিস? অনু এবার কিছুটা অবাক হয়ে বলল, পড়তে যাব, তাতে আবার আপনার পারমিশন দিয়ে কি করব? বেয়াদব, স্বামীকে সম্মতি দিতে জানিস না, আমার মুখে মুখে তর্ক। এটা গালে কি? বলেই কোনো সুযোগ না দিয়ে এক টানে ব্যান্ডেজটা খুলে ফেলল সে। অনু ব্যথায় চোখ কুঁচকে চিৎকার করতে গিয়েও থেমে গেল। এই লোকটা কি আস্ত একটা কষায়? মানুষ কি এইভাবে টানে? প্রথমে কামড় দিয়ে দাগ করলো, আর এখন ব্যান্ডেজটা ওভাবে খুবলে খুললো। সূর্য অনুর এত কাছে এসে দাঁড়িয়েছে যে অনুর দম বন্ধ হয়ে আসার জোগাড়। সে নিজের তর্জনী দিয়ে সূর্যের প্রশস্ত বুকে কোনো মতে একটু ধাক্কা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম। কাপা কাপা গলায় বলল, দূরে সরুন। সূর্য এক মুহূর্তের জন্য থামলো। অনুর সেই ছোট আঙুলটার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে রহস্যময় এক হাসি দিল। শীতল অথচ গভীর কণ্ঠে শুধালো, কেন? অনু কোনো উত্তর দিতে পারল না। তার কণ্ঠনালীতে যেন কথাগুলো আটকে গেছে। খুব কষ্টে শুধু ফিসফিসিয়ে বলল, নিঃশ্বাস নিতে পারছি না। সূর্য এক ঝটকায় অনুর সেই হাতটা ধরে দেয়ালের সাথে চেপে ধরল। অনুকে নিজের দেহের সাথে একদম মিশিয়ে ধরল সে। দূরত্ব ঘুচে গিয়ে এখন তাদের হৃদস্পন্দন যেন এক তারে বাজছে। অনুর চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে বুঝতে পারছে পাঁজরের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা বুঝে এখনই খাঁচা কাটা পাখির মতো ছটফট করে বেরিয়ে আসবে। সূর্য আলতো করে অনুর গালের সাথে নিজের গাল ঘষতেই অনুর পুরো শরীরটা বিদ্যুতের মতো কেঁপে উঠল। অথচ এই মেয়েটাই কিছুদিন আগে বুক ফুলিয়ে দম্ভ করে বলেছিল সূর্যের ছোঁয়ায় নাকি সে বিন্দু মাত্র কাঁপবে না। আজ নিজের দম্ভ হারানো অনু পাথরের মতো স্থির। সূর্য চোখ বুঝে অনুভবে ডুব দিল। তারপর এক অদ্ভুত নিশাতুর স্বরে অনুর কানে কানে ফিসফিসিয়ে বলল, আদর নীতি শেখো জান, শাসন তো অনেক হয়েছে, এবার একটু ভালোবাসা হোক। অনুর তপ্ত নিঃশ্বাস সূর্যের ঘাড়ে আছড়ে পড়ছে। সূর্যের প্রতিটি স্পর্শ যেন অনুর শরীরের শিরা উপশিরায় এক নাম না জানা নেশা ছড়িয়ে দিচ্ছে। তার পায়ের তলার মাটি যেন ক্রমশ আলগা হয়ে আসছে। সূর্যের নজর এবার অনুর হাতের দিকে গেল। সেখানে সেই পুরনো আত্মঘাতী কাটার দাগটা এখন একদম স্পষ্ট।
সূর্য ধীর লয়ে সেই দাগটার উপর আঙুল বোলাতে লাগলো। তারপর হঠাৎ নত হয়ে সেই বিষাদময় ক্ষতের ওপর গভীর এক চুমু এঁকে দিল। সূর্যের ঠোঁটের সেই উষ্ণ স্পর্শ অনু সারা শরীর দিয়ে যেন সহস্র ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হলো। সূর্য চোখ বন্ধ করে অনুর কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে খুব নিচু স্বরে বলল, এমনটা কেন করেছিলে জান? এই বিষাক্ত দাগটা আমাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় তোকে হারানোর ভয়। এই ক্ষতটা যতটা না তোর হাতে, তার চেয়ে বেশি আমার হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। প্লিজ নিজেকে আর কখনো কষ্ট দিস না। সূর্যের এত আবেগী কথাগুলো অনুর কানে ঠিক মতো পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। সে তখন সূর্যের সান্নিধ্যে পুরোপুরি আবিষ্ট হয়ে আছে। পাথরের মতো দাঁড়িয়ে থাকা অনুর কানে তখন শুধু নিজের হৃদস্পন্দনের তীব্র শব্দ পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে কাশির শব্দ ভেসে আসতে সূর্য এক ঝাটকায় অনুকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে দাঁড়ালো। ইস্তিয়াক এদিকেই আসছিল, তবে রাস্তার মাঝেই অনাকাঙ্ক্ষিত দৃশ্য দেখে সে বেচারা অপ্রস্তুত হয়ে উল্টো পথে হাঁটা দিয়েছে। সূর্য আজ বড্ড বিরক্ত। যখনই এই মেয়েটার একটু কাছে আসে তখনই কেউ না কেউ উদয় হয়। মেজাজটা সামলাতে না পেরে সে চট করে বলে ফেলল, জান চল আমরা পালিয়ে যাই। অনু হকচকিয়ে তাকালো। সূর্যের মুখে এমন পালিয়ে যাওয়ার কথা শুনে সে যেন আকাশ থেকে পড়ল। অনুর ভাবাচাকা খাওয়া চেহারা দেখে সূর্য হেসে ফেলল। সে অনুর মাথার ঘোমটা এক হাত লম্বা করে দিয়ে কড়া গলায় বলল, এই ঘুমটা যেন 1 ইঞ্চি উপরে না ওঠে, তাহলে খবর আছে বলে দিলাম। অনু মুখ কালো করে বলল, এভাবে লম্বা ঘুমটা টেনে আমি পড়বো কি করে? সেটা আমি জানি না। বাইরের পুরুষের কাছে পড়তে হলে এইভাবেই পড়তে হবে। সকাল থেকে এই কামড়ের দাগের জন্য লজ্জায় কুকড়ে যাচ্ছিলে, এখন তো ঠিকই লোকের সামনে হনহন করে চলে যাচ্ছিলে। ব্যান্ডেজ করা ছিল, সেভাবেই যাচ্ছিলাম, আপনি তো টেনে ওটা খুলে ফেললেন। চুপ, একদম বেশি কথা বলবি না। সোজা পরের টেবিলে গিয়ে বসবি। তুই এক মাথায় আর ওই টিচার অন্য মাথায় বসবে। একদম কথা বলবি না। ও যা বলবে শুধু মাথায় চাকাবি। যা বলেছে বুঝেছিস? অনু এবার রেগে গিয়ে বলল, এত ঝামেলা সহ্য করতে পারবো না আমি। আপনার এতই যখন সমস্যা, আপনি গিয়ে ওই লোককে ঘুমটা পড়িয়ে দিন। বলেই সে গটগট করে পড়ার ঘরের দিকে চলে গেল। অনু রাগে গজগজ করলেও সূর্যের হুকুম অমান্য করার সাহস পেল না। সে ঘুমটা মোটেও খুলল না। এদিকে সূর্যের মনে এক অস্থিরতা শুরু হয়েছে। তার স্ত্রী অন্য পুরুষের কাছে পড়বে, সে লোক অন্যর দিকে তাকাবে, কথা বলবে, এটা তো সূর্য কোনোভাবে মেনে নিতে পারছে না। ঈর্ষায় সূর্যের পিত্তি জ্বলে যাচ্ছে। অনু রুমে ঢুকে প্রথমে সালাম দিল। টিউটর ছেলেটি বেশ ভদ্রভাবে সালামের উত্তর দিল। অনু চেয়ার টেনে বসতেই বই বের করলো, তবে ছেলেটি অনুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। থাকারই কথা, এই যুগে এমন কোনো ছাত্রী সে নিশ্চয়ই দেখেনি যার ঘুমটা 1 হাত সমান লম্বা। অবশেষে বিস্ময়ের সীমা ছাড়িয়ে ছেলেটি প্রশ্ন করেই ফেলল, আপনি এভাবে ঘুমটা দিয়েছেন কেন? এভাবে কি আপনি পড়তে পারবেন? অনু এক তপ্ত দীর্ঘশ্বাস ফেলেই বললেন, না পারলেও পড়তে হবে, স্বামীর আদেশ বোঝেন না? ছেলেটা একটু থমকে গেল, তারপর ধীরে ধীরে মাথা ঝাঁকালো। মানে এসে বুঝতে পেরেছে, সম্ভবত ভেবেছেন এদের পরিবার হয়তো খুব রক্ষণশীল। সে পড়া শুরু করতে যাবে, ঠিক তখনই কোনো ঘোষণা ছাড়াই সূর্য রুমে ঢুকে পড়ল। শুধু ঢুকলোই না, বরং সোজা একটা চেয়ার টেনে নিয়ে অনু আর টিচারের মাঝখানে আড়াআড়িভাবে বসে পড়ল। সূর্যের এমন কাণ্ডে অনু প্রায় ভয় লাফিয়ে উঠল, আর টিচার তো পুরো থতমত খেয়ে গেল। সামনে বসা এক সুদর্শন সুঠাম পুরুষটার দিকে তাকিয়ে তিনি আমতা আমতা করে বললেন, ইয়ে, আপনি কে? আপনার ছাত্রের হাজব্যান্ড। আপনিও কি পড়তে এসেছেন? সূর্য এক চিলতে বাঁকা হাসি ঠোঁটে ফুলিয়ে বলল, আমাকে পড়ানোর মতো যোগ্যতা আপনার আছে বলে তো আমার মনে হয় না। আপাতত বউকে পাহারা দিতে এসছে, আপনি আপনার কাজ চালিয়ে যান। ছেলেটা এমন কথায় সূর্যের দিকে অদ্ভুত এক দৃষ্টিতে তাকালো। কথাটায় কিছুটা অপমানিত বোধ করলো। সূর্যের সেই দিকে কোনো খেয়াল নেই। সূর্য দাপটের সাথে বলল, কি হলো, পড়াচ্ছেন না কেন? এতক্ষণ তো বেশ কথা হচ্ছিল, আমি আসার পর সব চুপসে গেল নাকি? টিউটর ছেলেটি কোনো মতে ঢোক গেলে অনুকে পড়াতে শুরু করলো। কিন্তু এইভাবে কি পড়ানো যায়? মাঝখানে সূর্যের মতো একজন দীর্ঘদেহী মানুষ পাহাড়ের মতো বসে আছে, তার ওপর ছাত্রী 1 হাত ঘোমটা টেনে স্ট্যাচুর মতো বসে আছে। এভাবে কাউকে পড়ানো সম্ভব? সে মনে মনে ভাবছেন, আজব তো, কোন পাগলাগারোতে এসে পড়লাম রে বাবা। তবে সবকিছুর চেয়ে বেশি যেটা তাকে বিড়ম্বনায় ফেলছে তা হলো সূর্যের চাউনি। লোকটা এমনভাবে তার দিকে তাকিয়ে আছে যেন বড়সড় অপরাধ করতে এসেছে। সূর্যের সে তীক্ষ্ণ নজর সহ্য করার ধৈর্য সে হারিয়ে ফেলেছে।
ঠিক সেই মুহূর্তে রুকাইয়া হাতে নাস্তা নিয়ে ঘরে ঢুকলো। সূর্যকে ওভাবে অনু আর টিচারের মাঝখানে শটান হয়ে বসে থাকতে দেখে সে অবাক হয়ে বলল, কিরে তুই এখানে এই অসময়ে কি করছিস? সূর্য এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, বউকে পাহারা দিচ্ছে। অনুরা সহ্য হলো না। এই লোকটা সবার সামনে পাহারা দিচ্ছে বলে এমনভাবে বলছে যেন তার বউ এখনই কারোর সাথে পালিয়ে যাচ্ছে। রুকাইয়া বোধহয় অনুর মনের অবস্থা বুঝতে পারল। সে হেসে টিপ্পনি কেটে বলল, কেন রে, তোর নিজের বউয়ের ওপর বিশ্বাস নেই নাকি? বউয়ের উপর তো অগাধ বিশ্বাস আছে, কিন্তু অন্য মানুষদের উপর নেই। কে জানে কখন সুযোগ বুঝে বউ তুলে নিয়ে যায়। সূর্যের কথা শুনে টিউটর বেচারা বিষম খেয়ে কাঁদতে শুরু করলেন। অনুর মেজাজ বেঁকে গেল। সে বিরক্তভাবে ঘোমটা সরাতে হাত দিতে সূর্য খপ করে তার হাত ধরে ফেলল। কড়া গলায় শাসন করেই বলল, খবরদার, একটু যদি ঘুমটা সরে তবে কপালে শনি আছে বলে দিলাম। রুকাইয়া ভাইয়ের এমন কাণ্ড দেখে বেশ মজাই পেল। সে সূর্যকে একটু খোঁচানোর জন্য বলল, তুই না বললি আজ শুক্রবার হলেও তোর নাকি অফিসে খুব জরুরি কাজ আছে, তাই বাড়িতে থাকতে পারবি না বলেছিলি। তাহলে এখন এখানে বসে আছিস কিভাবে? অফিস নেই তোর? অফিসে ইস্তফা দিয়ে দিয়েছে। এ কথা শুনে রুকাইয়া আর অনু দুজনেই আকাশ থেকে পড়ল। একসাথে বলে উঠল, বড় চাচা যখন এত করে বললেন তখন তো এই শখের চাকরির জন্য ওনার ব্যবসায় সময় দিতে পারলি না। আজ হুট করে চাকরি ছাড়লি কেন? হ্যাঁ, ভাবছি তোর বড় চাচুর সেই অফারটা এবার লুফে নেব। মানে চাকরি ছেড়ে দিয়ে ভাবছি এখন থেকে 24 ঘন্টা বউ পাহারা দেব, আর ব্যবসা সামলানোর দায়িত্ব তোমার চাচুর ওপরে থাকুক। রুকাইয়া আর কিছু বলার ভাষা পেল না। এ ছেলের মাথায় যে শীত আছে সেটা সে এইবারে নিশ্চিত হলো। এই অনুর কপালের সামনে বহু দুর্ভাগ্য আছে। এই পাহাড় সমান অধিকারবোধ অনু সামলাবে কিভাবে আল্লাহ মালুম। তাদের এই বাকযুদ্ধের মাঝখানে টিউটর আর থাকতে না পেরে কাতর স্বরেই বললেন, দেখুন আপু, ওনাকে একটু বোঝান প্লিজ। এভাবে কি পড়ানো সম্ভব? একজনের মাথায় এত বিশাল ঘোমটা দেওয়া, তার ওপর উনি চেয়ার নিয়ে মাঝখানে দেয়াল হয়ে বসে আছেন। এভাবে দুনিয়ার কোনো শিক্ষক পড়াতে পারবে না। সূর্য চেয়ারে আয়েশি ভঙ্গিতে হেলান দিয়ে বসে গম্ভীর স্বরে ঘোষণা করল, আমার বউকে পড়াতে হলে এভাবেই পড়াতে হবে। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। টিচার বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন। দুঃখিত, আমি এভাবে পড়াতে পারবো না। সূর্য যেন এই কথাটার জন্যই অপেক্ষা করছিল। সে একটা বিজয়ীর হাসি দিয়ে বলল, অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনি এখন আসতে পারেন। দরজা ওইদিকে, সাবধানে যাবেন। আর যাওয়ার সময় আমজাদ হোসেন খানকে স্পষ্ট করে বলে যাবেন, আবরার খান সূর্যের বউকে পড়ানোর জন্য তার স্বামী একাই 100, অন্য কোনো পরপুরুষের দরকার নেই। ক্লিয়ার? লোকটা হাঁ হয়ে সূর্যের দিকে তাকিয়ে রইল। রুকাইয়াও স্তব্ধ। আর অনু পড়ার টেবিলে মাথা ঠুকছে আর বিড়বিড় করছে, এই লোকটা আসলে একটা পাগলা। আমার কপালে যে কি আছে আল্লাহই জানে। বাড়ির এই পাগলামি আর ছোটখাটো ঘটনাগুলোর মাঝেই রাত ঘনিয়ে এলো। তবে এই রাতের বুক ছিঁড়ে এমন এক কাণ্ড ঘটতে চলেছে যার জন্য বোধহয় তারা কেউই প্রস্তুত ছিল না। বিকেলের হালকা ছায়া তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাড়ির পরিবেশটা কেন যেন হুট করে খুব বাস্তবময় হয়ে উঠেছে। বড়দের চোখে মুখে গোপন কোনো পরিকল্পনা ছাপ, আর ছোটরা যে যার মতোই ব্যস্ত। অরণ্য হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকলো। সামনেই অনুকে পেয়ে সে প্যাকেটটা অনুর হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নে বুড়ি, এই প্যাকেটটা একটু মিস বিদেশিনীকে দিয়ে দিস তো। অনু কৌতূহলে ভ্রু কুঁচকে প্যাকেটটার দিকে তাকিয়ে বলল, কেন? এটা কিসের প্যাকেট? ভেতরে কি? অরণ্য বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে বলল, এতে ব্যান্ডেজ আর কিছু অ্যান্টিসেপটিক মেডিসিন আছে। মেয়েটার হাত কেটেছে, তাই নিয়ে এলাম। অনু মুখটা একটু ভার করে বলল, আমি তার কাছে যেতে পারবো না। তোমার দরকার তুমি দিয়ে আসো। অরণ্য তপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, আমি দিয়ে আসতাম রে বোন, কিন্তু ইস্তিয়াক ভাইয়ের বাবা মা আসছেন, ওনাদের নিয়ে আসার জন্য বড় চাচ্চু আমাকে যেতে বললেন। এখন একদম সময় নেই। অনু বিরক্ত হয়ে বলল, তাদের আবার এগিয়ে আনতে যাওয়ার কি দরকার? তারা কি এই বাড়ি চেনেন না নাকি? উফ অনু, এত কথা না বলে প্লিজ লক্ষ্মী বোন আমার, এটা একটু দিয়ে আয়। বেচারির হাতটা বেশ গভীরভাবে কেটেছে, ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাবে।
অনু মনে মনে বিরক্ত হলেও হাত কেটেছে শুনে কিছুটা নরম হলো। সায়রা যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন অনুর সাথে তার বেশ সাক্ষতা ছিল, কিন্তু সূর্যকে কেন্দ্র করে সব কেমন ওলটপালট হয়ে গেল। যদিও সে জানে ভুলটা তার নিজেরই ছিল। অনু ধীর পায়ে সায়রার রুমের সামনে গিয়ে দেখলো দরজা খোলাই আছে। ভেতরে তাকিয়ে দেখলো সায়রা বিছানায় বসে তার হাতের ভেজা ব্যান্ডেজটা খোলার বৃথা চেষ্টা করছে। সম্ভবত গোসলের সময় ব্যান্ডেজটা ভিজে একাকার হয়ে গিয়েছিল। অনুর হঠাৎ খুব রাগ হলো। এত বড় একটা মেয়ে, অথচ নিজের ভালো মন্দ বোঝার মতো কাণ্ড জ্ঞানটুকুও নেই। অনু গজগজ করতে করতে রুমের ভেতর ঢুকলো। সায়রার সামনে গিয়ে বসে কোনো কথা না বলে তার হাতটা নিজের দিকে টেনে নিল। সায়রা অনুর এমন অপ্রত্যাশিত আগমনে কিছুটা ভরকে গেল। অনু খুব সাবধানে আর নিপুণ হাতে সায়রার হাত থেকে পুরনো ব্যান্ডেজটা খুলে ফেলল। সায়রা এক দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে রইল। অনুর এই মায়াবী রূপ দেখে তার সে প্রথম দিনের কথা মনে পড়ে গেল। সায়রা খুব নিচু স্বরে শুধালো, ক্ষমা করে দিয়েছ আমাকে? অনু ড্রেসিং করতে করতে নির্লিপ্ত গলায় পাল্টা প্রশ্ন করল, আপনি কি কিছু করেছেন যে ক্ষমা করতে হবে? সায়রা আলতো করে হাসল। অনু সেই হাসির দিকে এক পলক তাকিয়ে আবারও নিজের কাছে মন দিল। সায়রা আর কথা বাড়ালো না। আসলে এমনটা নয় যে সূর্যের ওপর তার কোনো আগ্রহ ছিল না। সূর্যের মতন একজন ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষের প্রতি আকর্ষণ হওয়াটাই খুব স্বাভাবিক, কিন্তু সায়রা সেটাকে কখনো প্রশ্রয় দিতে চায়নি, কারণ সূর্য তার কাজিন। বিদেশে একা বড় হওয়া সায়রা এত বছর পরে এই বিশাল পরিবারটাকে পেয়ে বড্ড খুশি। সে সব ভাই বোনদের নিজের আপন ভাই বোনের চোখেই দেখেছে। সূর্যকে আলাদা নজরে দেখার ইচ্ছা তার কোনো দিনই ছিল না। স্রেফ কিছু ভুল বোঝাবুঝি আর খুনসুটির বিষয়টাকে অন্যদিকে মোড় দিয়েছিল। ব্যান্ডেজ শেষ করে অনু আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কোনো কথা না বলে দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সায়রা একা ঘরে বসে তার হাতের নতুন ব্যান্ডেজটার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। ড্রয়িং রুমে তখন জমজমাট আড্ডা। কিছুক্ষণ আগে ইস্তিয়াকের মা বাবার সাথে তার খালাও এসে উপস্থিত হয়েছেন। বড়রা সবাই বেশ খুশি ও প্রাণোচ্ছল থাকলেও ছোটরা ঠিক বুঝে উঠতে পারছে না ঘটনা কি। হঠাৎ এত মানুষ কেন উদয় হলো সেটা কারোরই মাথায় ঢুকছে না। এমনকি ইস্তিয়াক নিজেও বোকার মতো সবার মুখের দিকে তাকাচ্ছে। তবে তানভীর আর রুমকির রহস্যময় হাসি দেখে এটুকু অন্তত পরিষ্কার যে এই নাটকের চিত্রনাট্য তাদের জানা। ভেতরের ঘরে নিঝুমকে তার মা জোর করে নীল রঙের একটা শাড়ি পরিয়েছেন। এটা নিয়ে নিঝুমের রাগের শেষ নেই। রাতের বেলা তাকে কেন শাড়ি পরতে হবে? নিঝুম ভাবে ডাল মে কুছ নেই, পুরা ডাল হি কালা হ্যায়। কিন্তু মায়ের ধমকের সামনে টু শব্দ করার উপায় নেই। তার মা এক পিস চিজ, উল্টোপাল্টা কথা বললেই হাতের একটা চটকানা একদম ফ্রি। রুকাইয়া বোনকে যত্ন করে সাজিয়ে দিল। নিঝুম বারবার কিছু জিজ্ঞেস করতে চাইলেও রুকাইয়া ধমক দিয়ে তাকে থামিয়ে রাখলো। তারপর অনুকে ডেকে বলল, নিচে ডাক পড়লে নিঝুমকে নিয়ে আসিস। অনু বিছানায় বসে অনেকক্ষণ ফোন টিপলেও নিঝুম পুরোটা সময় চিন্তায় অস্থির হয়ে পায়চারি করলো। তার মনে হচ্ছে বড় কোনো গন্ডগোল হতে যাচ্ছে। সে মনের অস্থিরতা নিয়ে অনুকে জিজ্ঞেস করলো, অনু, তোর কি কিছু মনে হচ্ছে না? কেমন যেন একটা সন্দেহজনক গন্ধ পাচ্ছিস না? অনু ফোনের দিক থেকে নজর না সরিয়ে তেরা বেঁকা উত্তর দিল, আপু, তোমার নাকটা বোধহয় ইদানিং বেশি লম্বা হয়ে গেছে, তাই অকারণেই বেশি গন্ধ পাচ্ছ। অনুর এমন উত্তরে নিঝুম দমে গেল। এর মাঝে নিচে যাওয়ার ডাক এলো। মাথায় ওড়না দিয়ে নিঝুমকে নিয়ে নিচে নামলো অনু। অনু আর নিঝুম দুজনেই বড়দের সালাম দিল। সায়রাও এসে তাদের পাশে দাঁড়ালো। ইস্তিয়াকের মা বিড়বিড় করে উঠলেন, মাশাআল্লাহ। তারপর আমজাদ হোসেনের দিকে তাকিয়ে বললেন, আপনাদের বাড়ির মেয়েকে বাড়ির বউ করে নিয়ে যাব। এটা আমার বহুদিনের স্বপ্ন ভাইজান। মহিলার কথা শুনে অরণ্যের কপালে ভাঁজ পড়ল। সে দেখলো মহিলা সায়রার দিকে এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। সায়রার পশ্চিমা পোশাক দেখে হয়তো তিনি এমনভাবে তাকাচ্ছেন, কিন্তু অরণ্যের মাথায় অন্য চিন্তা কাজ করলো। সে ভাবলো সায়রার সাথেই বুঝি ইস্তিয়াক ভাইয়ের বিয়ের কথা হচ্ছে। সে চিৎকার করে বলে উঠল, অসম্ভব, এই বাড়ির কোনো মেয়েকে এখন বিয়ে দেওয়া হবে না। সবাই হকচকিয়ে গেল। দাদু ভ্রুকুচকে বললেন, কেন রে? কেন মানে? ইস্তিয়াক ভাইয়ের সাথে ওনার যায় নাকি? আমি এসব একদম মানি না। অরণ্যের কথায় সবাই অবাক হলেও ইস্তিয়াক আরো বেশি থতমত খেয়ে গেল। মনে মনে ভাবলো তার বিয়ে মানে কি? এ ছেলে কি সব বলছে? দিলারা ফুপু হেসে উঠে বললেন, তুই কার কথা বলছিস বলতো? নিঝুমের সাথে আমি
ইশতিয়াককে বেশ ভালোই মানাবে দেখছি। অনন্যা এবার চমকে উঠল। তার মানে সে এতক্ষণ ভুল মানুষের কথা ভাবছিল। সে সায়রার দিকে তাকাতেই দেখলো সায়রা চরম বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে। সায়রা চাহনি বলে দিচ্ছে একটু একা পেলেই অরণ্যকে এক সপাটে একটা চড় কষাবে। অরণ্য নিজের বোকামি বুঝতে পেরে একটা হাবলা মার্কা হাসি দিয়ে চুলে হাত বোলাতে বোলাতে বলল, হ্যাঁ হ্যাঁ, মানবে মানে একদম দৌড়াবে। আরে আমি তো ঠাট্টা করছিলাম। ইশতিয়াকের মায়ের সব ফালতু কথায় কান না দিয়ে ব্যাগ থেকে একটা আংটির বক্স বের করলেন। তিনি উৎসাহিত হয়ে বললেন, তাহলে শুভ কাজটা সেরেই ফেলি, কি বলেন ভাইজান? দেখি মা নিঝুম, তোর আঙ্গুলটা দে তো দেখি। নিঝুমের অবস্থা এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। সে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এসব কি শুনছে সে? ইশতিয়াকের সাথে তার বিয়ে, এখনই আংটি পরাবে মানে কি? এতক্ষণ সে ভাবছিল সায়রার কথা হচ্ছে, কিন্তু এখন যখন আংটি পরানোর কথা উঠল তখন সে বুঝতে পারল তালোয়ারটা তার নিজের ঘাড়েতে পড়েছে। ইশতিয়াকও একই দশা। নিঝুম হকচকে গিয়ে পাশে দাঁড়িয়ে থাকা মায়ের হাতটা খামচে ধরল। মেয়ের কাণ্ড দেখে তিনি ফিসফিস করে বললেন, কি হয়েছে? এইভাবে খামচে ধরে আছিস কেন? আম্মু, এসব উনি কি বলছেন? শুভ কাজ, আংটি পরানো, এসবের মানে কি? শিউলি তৃপ্তির হাসি দিয়ে বললেন, মানে আবার কি? ইশতিয়াকের সাথে তোর বিয়ে পাকা কথা ফাইনাল করা হচ্ছে আজ। এই জন্যই তো তারা সপরিবারে হাজির হয়েছে। নিঝুমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। অতি কষ্টেই বলল, কি অসম্ভব! আমি ইশতিয়াক ভাইয়াকে বিয়ে করব না, কখনো না। মেয়ের কথায় সুরে কুচকে তাকালেন। কেন করবি না? তুই না ইশতিয়াককে অনেক আগের থেকেই পছন্দ করতি? নিঝুম ভ্যাবাচাকা খেয়ে মায়ের দিকে তাকালো। এসব বাজে কথা কে বলেছে তোমাকে? অনু বলেছে। নিঝুম তড়িৎ পেকে অনুর দিকে তাকালো। অনু তখন দাঁত কেলিয়ে হাসছে। এই হাসির মানে নিঝুম খুব ভালো করে জানে এটা হলো তার মিষ্টি প্রতিশোধ। তখন আমার কামড়ের দাগ থেকে হাসছিলে না, এবার বুঝো ঠেলা। যদিও অনু এসবের কিছুই জানতো না। কাকিমণি শুধু এসে জিজ্ঞেস করতে বলেছিল নিঝুমের ইশতিয়াকের কেমন লাগে। অনু তো জানতো নিঝুম ছোটবেলা থেকে ইশতিয়াক ভাই বলতে অজ্ঞান, তাই সে একটু বাড়িয়েই কাকিমণিকে সব বলে দিয়েছিল। কাকিমণি তো তাতেই মহা খুশি। নিঝুম অনুর দিকে চোখ গরম করে তাকালো আর মনে মনে বলল, তোর ব্যবস্থা আমি পরে করছি, আগে এখান থেকে বাঁচি। নিঝুম এখন নিজের কপাল নিজেই চাপড়াতে চাইছে। তখন যদি সে জানতো ইশতিয়াকের মনে অন্য কেউ আছে, তবে কি সে সাধ করে এমন বিড়ম্বনায় পা বাড়াতো? আগে যখনই ইশতিয়াকের আম্মুকে কোথাও দেখতো দৌড়ে গিয়ে সালাম দিত। হাতে কিছু থাকলে বলতো, আন্টি দিন আমি নিচ্ছি, বলে বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসতো। মাঝে মাঝে তো মায়ের রান্না করা খাবারও চুপি চুপি দিয়ে আসতো। তখন কি আর জানতো এই অতিভক্তি একদিন গলার ফাঁস হয়ে দাঁড়াবে? বাড়ির সবাই ভাবছে সেদিন হাসপাতালে ইশতিয়াক বোধহয় অনুর উপর মায়া করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। আসল সত্যটা বাড়ির কেউ না জানলেও নিঝুম জানে, অনুও জানে। তাহলে অনু কিভাবে এটা করতে পারলেন? এদিকে ইশতিয়াক চরম অপ্রস্তুতে পড়ে মায়ের কানে ফিসফিস করেই বলল, আম্মু এসব কি বলছেন? আপনারা কি আমার একবারও মতামত নিয়েছেন? কিছু না বলে কয়ে সোজা আংটি নিয়ে চলে এলেন। ফরিদা ছেলের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, তোর আবার কিসের মতামত? মতামত তো একবার দিয়েছিলি, বলেছিলে অনুর হাসপাতালে তার পরিবারকে বিয়ের প্রস্তাব দাও, কারণ মেয়েটার মা নেই, কেউ নেই, মেয়েটা তাদের বাড়িতে ভালো নেই। তোমার কথাই সত্যি সত্যি গিয়েছিলাম, যদিও মেয়েটা আমার একদম পছন্দ ছিল না। তোর কথাই সত্যি সত্যি গিয়েছিলাম। পরে জানতে পারলাম এই একরত্তি মেয়ে অলরেডি বুকড, তাও হাত কেটে যা না তাই অবস্থা। তাই তোর পছন্দের ওপর আমার আর কোনো আস্থা নেই। তিনি নিঝুমের দিকে একরাশ মায়া নিয়ে তাকিয়ে আবারও বললেন, এই মেয়েটাকে আমার শুরু থেকেই পছন্দ। সব সময় রাস্তাঘাটে দেখলে কত মিষ্টি করে হাসে, সালাম দেয়, একদম নিজের মেয়ের ফিল আসে। আর তাছাড়া দুই বোন একসাথে থাকলে সংসারে ঝামেলা কম হবে, মিলেমিশে থাকবে। আমি একটা বউ না, বরং দুইটা মেয়ে পাবো। তাই তোকে এই মেয়েকেই বিয়ে করতে হবে, ব্যাস। ইশতিয়াক চরম অসহায় হয়ে বলল, আম্মু দেখুন, আমি নিঝুমকে কখনোই ওই চোখে দেখিনি। তাছাড়াও আমার স্টুডেন্ট, লোকে শুনলে কি বলবে? আমি কলেজে মুখ দেখাতে পারবো না। ফরিদা এক মুহূর্ত দেরি না করে ঝাঁঝালো গলায় উত্তর দিলেন, এখন থেকে সেই নজরে দেখো। আর অনুও তো তখন তোর স্টুডেন্ট ছিল। ইশতিয়াক এবার যেন খেই হারিয়ে ফেলল। সে কাপা গলায় বলল, আবার অনুর কথা কেন টানছেন? ও এখন একজনের স্ত্রী। তখন পরিস্থিতি আলাদা ছিল, এখন আলাদা।
ফরিদা থামলেন না, বরং কড়া শাসনে বললেন, চুপ থাকো, তুমি আর একটা কথাও বলবে না। আমি যা বলছি তাই হবে, ব্যাস। নিঝুম পাশে দাঁড়িয়ে রাগে ফুঁসছে। ইস্তিয়াক অসহায় মুখে একবার আর চোখে নিঝুমের দিকে তাকালেও দ্রুত চোখ সরিয়ে নিল। মেয়েটা যেভাবে তাকিয়ে আছে যেন চোখে দৃষ্টি দিয়ে তাকে ভস্ম করে দেবে। আশ্চর্য, এইভাবে তার দিকে তাকিয়ে থাকার মানে কি? সে কি জানতো যে মা হুট করে এমন একটা কাণ্ড ঘটিয়ে বসবেন? এক প্রকার জোর করেই নিঝুমের সাথে ইস্তিয়াকের আংটি বদল হয়ে গেল। পাশ থেকে ইস্তিয়াকের খালা এতক্ষণ অনুর দিকেই এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। অনু তার এমন তাকানোর মানে না বুঝে সৌজন্যমূলক হাসি হাসছে। কয়েকবার এমন হতেই মহিলাটি উঠে বললেন, এই মেয়েটা আপনাদের কে হয়? ছোট কাকিমণি এগিয়ে এসে বললেন, ও হলো অনু, মেজো ভাইজানের মেয়ে, এই বাড়ির সবচেয়ে ছোট মেয়ে। পরিচয়টা বেশ মহিলার মনে ধরল। তিনি খুশি হয়ে বললেন, আপনারা যদি কিছু মনে না করেন, আমার একটা প্রস্তাব আছে বলি। আমজাদ হোসেন হেসে বললেন, এত সংকোচ করার কি আছে? আপনারা তো আমাদেরই লোক, বলে ফেলুন। মহিলা এবার আমতা আমতা করেই বললেন, আসলে আমার মেজো ছেলে, ও ব্যাংকে জব করে, অনেক মেয়ে দেখেছে কিন্তু পছন্দ হচ্ছে না। তবে আপনাদের এই মেয়েটাকে আমার বেশ মনে ধরেছে। আপনাদের মতামত থাকলে কথা এগোতাম আর কি। কথাটা কানে যেতেই আমজাদ হোসেন খান কেসে উঠলেন। তার চোখ সোজা সদর দরজার দিকে গেল। সেখানে জমদূতের মতো দাঁড়িয়ে আছে সূর্য। তার মুখাবয়ব মুহূর্তেই কঠিন হয়ে গেল। আমজাদ হোসেন মনে মনে দোয়া পড়তে শুরু করলেন, এই ছেলে যদি শুনে ফেলে না জানি আজকে কি হয়। মান সম্মান সব আজ যাবে মনে হয়। তবে সবাইকে অবাক করে দিয়ে সূর্য একদম শান্ত রইল। সে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে এগিয়ে এসে বলল, অবশ্যই আন্টি, এগোতে পারেন, কোনো সমস্যা নেই। আকস্মিক সূর্যের কণ্ঠস্বর শুনে বাড়ির সবার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। মহিলা সন্তুষ্টির হাসি হাসলেন, তবে সূর্যের পরিচয় না জানাই উৎসুক হয়ে তাকিয়ে রইলেন। সূর্য খুব সুন্দর করে নিজের পরিচয় দিয়ে দিল। আসলে পরিচয়টা দেওয়া হয়নি, আমি এই মেয়ের হাজব্যান্ড। মুহূর্তেই ড্রয়িং রুমের আবহাওয়া পাল্টে গেল। মহিলার ঠোঁটে চওড়া হাসি যেন কর্পূরের মতো উবে গেল। তিনি রীতিমতো থতমত খেয়ে গেলেন। তবে সূর্য ওদিকে গুরুত্ব না দিয়ে অনুর কাঁধে হাত রেখে তাকে নিজের সাথে একদম মিশিয়ে ধরল। তারপর আলতো চেপে ধরেই বলল, স্বামী সারাদিন পর অফিস থেকে ফিরেছে, আসবো, একটু এবার সেবাযত্ন করো। সূর্যের এমন সরাসরি কথায় উপস্থিত সবাই থমকে গেল। আমজাদ হোসেন বিস্ময় আর অস্বস্তিতে মুখ লুকিয়ে কেসেই চললেন। সূর্য একবার ভ্রু কুঁচকে বাবার দিকে তাকিয়ে আবারও অনুর দিকে মন দিল। অনু তো পুরোপুরি হাঁ হয়ে গেছে। এই লোকটা সবার সামনে তাকে বউ বলে ডাকলো, তাও আবার এমন আঠালো ঢঙে। লজ্জায় অনুর ইচ্ছে করছে এখনই মাটি ফাঁক হলে তার ভেতর ঢুকে যেতে। সূর্য এক প্রকার টানতে টানতে অনুকে রুমে নিয়ে এলো। রুমে ঢুকে অনুকে সোফায় বসিয়ে দিয়ে তার সামনে সোজা হয়ে দাঁড়ালো। ওখানে কেন গিয়েছিলে? তোকে বারণ করিনি আমি? অনু মিনমিন করে বলল, পুরুষের সামনে যেতে বারণ করেছিলেন, ওখানে তো মহিলারা ছিল, আর ইস্তিয়াক ভাইয়া তো আমাকে চেনেই। আমি কি জানতাম উনি এমন অদ্ভুত কথা বলে বসবেন? সূর্য কোনো কথা না বলে ধীর লয়ে নিজের কোমরের বেল্ট খুলতে শুরু করলো। ওই দৃশ্য দেখে অনুর কলিজা শুকিয়ে কাট। সূর্য ভাই কি তবে এখন তাকে বেল্ট দিয়ে মারবে? সে কাঁদো কাঁদো হয়ে বলল, সূর্য ভাই, আপনি বেল্ট কেন খুলছেন? আমাকে কি মারবেন আপনি? সূর্য আর চোখে তাকিয়ে অনুর ভীতু মুখটা দেখে হাসি চেপে রাখলো। না মারলে শুধরাবি না তুই, বারবার নিষেধ করে তবুও কথা কানে নিস না। অনু এবার সত্যি সত্যি কেঁদে দেবে এমন অবস্থা। সূর্য অনুর হাত দুটো শক্ত করে ধরলো। অনু ছুটতে চাইলো, কিন্তু সূর্যের আগুনের মতো চাহনি দেখে পারল না। চোখে পানি টলমল করছে তার। সত্যি মারবেন? সূর্য অনুর হাত দুটো ধরে নিজের দিকে সজোরে টেনে আনলো। তারপর ওর কানের খুব কাছে মুখ নিয়ে নিচু স্বরেই বলল, নেক্সট টাইম যদি দেখি এভাবে হুটহাট সবার সামনে গিয়ে দাঁড়িয়েছিস, তাহলে মারের বদলে এমন কিছু করব যে সহ্য করার ক্ষমতা তোর ছোট্ট কলিজার নেই, বুঝছিস? সূর্য অনুর হাত দুটো বেঁধে পেছনে নিতেই অরণ্য দরজার কাছে এসে দাঁড়ালো। ভেতরের দৃশ্য দেখে অরণ্যের চোয়াল ঝুলে নিচে পড়ে যাওয়ার দশা। মুখ দিয়ে অজান্তে বেরিয়ে গেল, ভাইয়া, তুমি কি আমার বোনের সাথে ডার্ক রো? এইটুকু বলে সে নিজের মুখ চেপে ধরল। সূর্যের হাত থমকে গেল। সে ঘাড় কাত করে তাকাতেই অরণ্য মাথা ঝাঁকিয়ে বলল, আমি কিছু দেখিনি, তোমরা ক্যারি অন করো। বলে সে ভোঁ দৌড় দিল। অনু সূর্যের হাতের নিচ দিয়ে উঁকি দিয়ে অরণ্যের পালানো দেখছিল। সূর্য এবার বাঁকা হেসে অনুর দিকে তাকিয়ে বলল,
তোর জন্য দিন দিন আমার বদনাম হচ্ছে। যখন বদনাম হচ্ছে, তাহলে আজকে না হয় সেটাকে একটু জাস্টিফাই করি। কি বলিস? অনু ভ্যাবাচাকা খেয়ে বলল, মানে মানে ওই তো তোর ভাই যা বলল। সূর্য এগিয়ে আসতে অনুর হৃৎপিণ্ড যেন খাঁচা ছেড়ে বেরিয়ে আসতে চাইল। সূর্য এক ঝাটকায় অনুর উপর ঝুঁকে পড়ল। কিছু বুঝে ওঠার আগেই সূর্যের তপ্ত ঠোঁটজোড়া অনুর কাঁপতে থাকা নরম ঠোঁটে নিজের অধিকার গেঁথে দিল। অনু চোখজোড়া কোটার থেকে বেরিয়ে আসার জোগাড়। দম বন্ধ হয়ে হাত পা ছটফট করতে শুরু করলো সে। কয়েক মুহূর্ত পর সূর্য নিজেই তাকে ছেড়ে দিল। ও ঠোঁটের কোণে তখন বিজয়ী এক হাসি। মুচকি হেসে দরজা বন্ধ করতে এগোতে এগোতে বলল, রোমান্সের সেফটি মেনেই তো আগানো উচিত। কি বলিস জান? অনু আর নিজেকে ধরে রাখতে পারল না। আসন্ন বিপদের গন্ধ পেয়ে সে সূর্যের পাশ ঘেঁষে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সূর্য হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হুট করে কি হয়ে গেল সূর্য বুঝতে পারল না। হুঁশ ফিরতে সে চেঁচিয়ে বলল, কাঁধি, আমার বেল্ট দিয়ে যা, ওটা কালকে নতুন কিনেছে। কিন্তু সে কথা শুনে কে? অনু তখন প্রাণের ভয়ে নিচে দৌড়াচ্ছে, সাথে সূর্যের সেই ব্র্যান্ড নিউ বেল্ট। এই নুপুর দিমু আলতা ছুনু কোমরের বিছা, যেটাই চাইবি সেটাই পারবি তোর মনের ইচ্ছা। কবে আমার হইবি রে তুই বল না রে, তোরে কইনা দিমু খাটি সোনার গয়না রে। যদি ভালোবাসিস আমারে তুই ময়না রে, তোরে কিনা দিমু খাটি সোনার গয়না রে। সাইরা ফোনের ওপাশে কারোর সাথে জরুরি কথা বলতে বলতে ধীর পায়ে ছাদের এক কোণে এসে দাঁড়িয়েছিল। কিন্তু তার এই নিরালা শান্তিতে ভাঙন ধরাতে খুব বেশি সময় লাগলো না। কিছুক্ষণ পরেই অরণ্য তার 3 মক্কেল বন্ধুকে নিয়ে সদল বলে ছাদে হাজির হলো। ছাদে পা দিয়েই অরণ্য একদম দিল খোলা মেজাজে ছাদের রেলিংয়ে আয়েশ করে হেলান দিল। তারপর পুরো ছাদ কাঁপিয়ে সুর অসুরের তোয়াক্কা না করে এ গান গাইতে শুরু করলো। সাইরা চরম বিরক্তিতে ভ্রুকুচকে পেছনে তাকালো। এই ছেলের পাগলামি কি দিন দিন বাড়ছে? সে ফোনের ওপাশের মানুষকে কোনো মতে বাই বলে কলটা কেটে দিল। তারপর সোজা গিয়ে দাঁড়ালো এই 4 মূর্তির সামনে। সাইরা এসে সামনে দাঁড়াতেই অরণ্যের এক অতি উৎসাহী বন্ধু দাঁত কেলিয়ে হেসে হাত কপালে ঠেকালো। আসসালামু আলাইকুম ভাবি। ছেলের সালাম শুনে সাইরার মাথায় যেন একসাথে 10টা বাজ পড়ল। সে চোখ মুখ শক্ত করে বিরক্ত গলায় বলল, কে আপনি? আবার কে আপনার ভাবি? হ্যাঁ, বেচারা ভ্যাবাচাকা খেয়ে অরণ্যের দিকে একবার তাকিয়ে বলল, কেন আপনি? আমি আপনার কোন ভাইয়ের বউ লাগি শুনি? সাইরা 2 হাত কোমরে বেঁধে কড়া চোখে তাকালো। সে অরণ্যের দিকে ইশারা করেই বলল, ওই যে ভাই আপনারে বিয়া করার জন্য রাইত দিন পাগল হইয়া ঘুরতাছে। কোন ভাই বিয়ে করেছে আমাকে? ফাইজলামো হচ্ছে? সাইরা এইবার অরণ্যের দিকে চোখ রাঙালো। অরণ্য দেখল পরিস্থিতি বেগতিক। বন্ধু মহলে তার প্লে বয় ইমেজটা এই খিটখিটে বিদেশিনীর সামনে এক তুড়িতে ধুলোয় মিশে যাচ্ছে। সে চট করে বন্ধুর পিঠে একটা চাপড় মেরে সাইরার দিকে তাকিয়ে বলল, আরে মিস বিদেশিনী, ও জাস্ট ফান করছিল। বাই দ্য ওয়ে, আপনার হাত এখন কেমন আছে? ব্যান্ডেজটা ঠিক আছে তো? সাইরা গম্ভীর মুখে শুধু বলল, ভালো। এতটুকু বলেই সে সামনে পা বাড়াতে গেল, কিন্তু কি ভেবে যেন আবারও থমকে দাঁড়ালো। অরণ্যের দিকে তাকিয়ে কড়া গলায় বলল, তোমার বন্ধুগুলো ভীষণ বেয়াদব, আর ওদের সাথে মিশে মিশে তুমিও দিন দিন একটা আস্ত বেয়াদব হচ্ছ। যদি নিজের ভালো চাও এসব 3rd ক্লাস সঙ্গ ছেড়ে দাও। বলে সাইরা আর 1 সেকেন্ডও দাঁড়ালো না, গটগট করে ছাদ থেকে নেমে চলে গেল। সাইরার ঝাড়ি খেয়ে অরণ্যের মনটা ভেতরে ভেতরে গার্ডেন হয়ে গেলেও তার বন্ধুদের মন তো আর অত বড় নয়। অপমানটা গায়ে লেগেছে তাতে। এক বন্ধু অরণ্যকে কোনোই দিয়ে গুঁতো মেরেই বলল, হেই মামা, এই মেয়ে আমাগো কি কইয়া গেল রে? আমরা বেয়াদব? বেয়াদবি তো বললো। ইমনের মেজাজ আরও চড়ে গেল। তোরেও তো বেয়াদব বলল। তুই এত দাঁত কেলাইতেছুস কে? শালা প্রেমে পইরা মজনু হয়ে গেছে। আরে তোদের সাথে মিশতে বারণ করছে যাতে আমি একটু ভদ্র মানুষ হই। তোরা বুঝবি না রে ভাই, এটাই বলে কেয়ারিং। বন্ধুরা বিরক্ত হয়ে বলল, শালা কচ্ছপের মতো দেখতে একটা মাইয়া মানুষের লাইগা তুই নিজের বন্ধুদের ভুইলা গেলি? চল ভাই, ওর সাথে আর কোনো কথাই নাই আমাদের। আরে আমি কি বললাম?
অরণ্য বন্ধুদের মান ভাঙাতে ভাঙাতে নিচে সিঁড়ির কাছে আসতেই আচমকা তার পা দুটো যেন মেঝেতে আটকে গেল। নিচ থেকে সায়রা আর বড়দের কথা ভেসে আসছে। সায়রার মা সবাইকে উদ্দেশ্য করে বলছেন তারা কালকেই আমেরিকা চলে যাচ্ছেন। পরিবারের সবাই খুব জোরাজোরি করছিল আরও কিছুদিন থাকার জন্য, কারণ বাড়িতে বিয়ের আয়োজন চলছে। এত তাড়াহুড়ো করে চলে যাওয়ার কি আছে? কিন্তু সায়রার মা বুঝিয়ে বললেন যে সেখানে জরুরি কাজ আছে। বিয়ের মূল অনুষ্ঠানের সময় তারা আবারও আসবেন, এখন তাদের ফিরতেই হবে। অবশেষে বাড়ির সবাই বেশ মন খারাপ করেই রাজি হলো। ঠিক সেই মুহূর্তে সায়রা ওপরের দিকে আসতেই সিঁড়িতে অরণ্যের সাথে মুখোমুখি দেখা হয়ে গেল। অরণ্যের মুখে সেই চপল হাসিটা তখন একদম গায়েব। সে সায়রার দিকে তাকিয়ে একদম গম্ভীর আর ভারী স্বরে শুধালো, আপনিও চলে যাচ্ছেন? সায়রা অরণ্যের এই হঠাৎ বদলে যাওয়া গম্ভীর রূপ দেখে কিছুটা অবাক হলো। সে আমতা আমতা করে বলল, আসলে ওখানে আমাদের কিছু জরুরি। অরণ্য তাকে আর কথা শেষ করার সুযোগ দিল না। সায়রার মুখের দিকে এক পলক তাকিয়ে কোনো উত্তর না দিয়ে তাকে পাশ কাটিয়ে হনহন করে নিচে নেমে চলে গেল। সায়রা সিঁড়িতে দাঁড়িয়ে কিছুটা হতভম্ব হয়ে রইল। এই ছেলের আবার কি হলো হুট করে? এতক্ষণ তো ছাদের উপর সব ঠিকঠাকই ছিল। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।